স্বর্ণযুগের গায়ক শ্রী শ্যামল মিত্র মহাশয়কে আমি আমার 6 বছর বয়স থেকে চিনি বা চিনতাম। বিশেষ করে গণনাট্য সঙ্গের সুবাদেই চিনতাম, কারণ আমার এখানে আমার এই ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডের বাড়িতে দোতলাতে গণনাট্য সঙ্গের যে গানের রিহার্সাল হতো, যেখানে সলিল চৌধুরী রেগুলারই আসতেন প্রায়, সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলেছি। সেই সূত্রেই শ্যামলদাকে আমি চিনতাম সেই 6 বছর বয়স থেকে। তারপর তো অনেক ঘটনা ঘটেছে, শ্যামলদার সঙ্গে আমার পরিচয় আরও গাঢ় হয়েছে। সেসব কথা তো বলবই। আরও বলবো যে তার যে গানগুলো, যখন আমি বড় হলাম, যখন আমি অ্যাডোলেসেন্টে পৌঁছলাম, তখন তার রোমান্টিক গানগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিত এবং ভীষণভাবে আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম তার গানগুলোতে, এবং তার গানগুলো গুনগুন করে গাইতাম যখন আমি ক্লাস 8-9-এ পড়ি। শ্যামলদার সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই বললাম আমি, আর সেই গানগুলো শুনতাম। তারপর যখন শ্যামলদা চলে গেলেন পৃথিবী ছেড়ে, তারপরেও কিন্তু তার গানগুলোকে আমি ভুলতে পারিনি, মাঝে মাঝেই শুনতাম। কার মুখে জানেন, কার গলায় জানেন? ইন্দ্রনীল সেন, যার গলা খুব সুন্দর ছিল একটা সময়, কিন্তু এখন রাজনীতির অঙ্গনে এসে সেই গলা কি হয়ে গেছে, আর এখন কী সব গান উনি গাইছেন বা গেয়েছেন, সেসব ভাবতেই আমার খুবই খারাপ লাগে। শুভেচ্ছার এবার অতীতের কথাগুলো একটু বলি সেই সময় সেই সলিদার সঙ্গে যখন এই শ্যামলদা আসতেন, আর অনলদা আসতেন, আমাদের অভিজিৎদা আসতেন, প্রবীরদা আসতেন, প্রবীর মজুমদার, এরা সবাই আসতেন রিহার্সালে। এই গণনাট্য সঙ্গে আমাদের ভবানীপুরের বাড়িতে 9/1 বলরাম বসু ঘাট রোডে, এই মমতা ব্যানার্জি বাড়ির কাছেই আসতেন 50-এর দশকে। তখনকার দিনের কথাই একটু বলবো, তারপরে আজকের কথা বলবো। ভালো করে শুনুন কি অবস্থা আছে এই সঙ্গীত জগতে, শিল্পী জগতে কাজে কি অবস্থা টলিউডের। টলিউডের একজন শিল্পী হিসেবে, শিশু শিল্পী হিসেবে আমি সবিস্তারে এই ইন্দ্রনীল সেনের সম্পর্কে একটু বলি। অত্যন্ত ভালো লাগতো ওর গান শ্যামলদা চলে যাওয়ার পর। শ্যামলদার গানগুলো গাইতো, সেইগুলোই বলছি আমি। শ্যামলদার সঙ্গে আমার কীভাবে আলাপ সেটাও বলছি, আবার এই ইন্দ্রনীল সেনের সম্পর্কে বলছি। ওনার সঙ্গে আমার কোনো আলাপ নেই। আমি যখন শিশু শিল্পী হয়ে উঠিনি, বলছি আমি 6 বছর বয়সে, আমি যখন শিশু শিল্পী হলাম তখন 7 বছর বয়স। তার আগেই শ্যামলদার সঙ্গে আমার আলাপ ছিল। বিশেষ করে বললামই, আমার বাড়িতে গণনাট্য সঙ্গের নাটক এবং সঙ্গীতের রিহার্সাল হতো, আর সেই সঙ্গীতগুলো অবশ্যই ছিল গণসঙ্গীত, সবাই মিলে গাইতো। আবার মাঝে মধ্যে তার মধ্যে শ্যামলদাও গাইতেন, সোলো গাইতেন, খুব সুন্দর লাগতো গানটা। তখন শ্যামলদার বয়স কত ছিল, ইয়ং ম্যান, হ্যাঁ, খুব কম বয়স তখন। সেই সময় শ্যামলদা গাইতেন এই গান সলিলদার সুরে। আর আমি নিজেও শিশু হলে কী হবে, শিশু শিল্পী হলে কী হবে, সলিলদার দুটো গানে, সলিলদার সুরে দুটো গানে আমি লিপ দিয়েছি বাঁশে খেলনা ছায়াছবিতে। আর সঙ্গীতের নিয়ে যে ছবি, সেই ছবি সঙ্গীতকে নিয়ে সাপমোচন ছবি, এই সাপমোচন ছবিতে
আর শ্যামলদাও ছিলেন, অভিনয় করেছিলেন শ্যামলদা। খুব সুন্দর অভিনয় করেছিলেন, যদিও তার গান নেই ছিল, গানেতেই অভিনয় করা না, দুটো তিনটে ডায়ালগ। সেদিনও আমি উপস্থিত ছিলাম, অন্য কারণে গিয়েছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে, সেখানে টেক হয়েছিল সেই গানের দৃশ্যটি। তখন লিপ দিয়েছিলেন শ্যামলদা নিজের গানে নিজেই, সেই হারাই হারাই করিসনি, মানে একটা বাউল গান। সেসব তো সাপ হোসেন ছবি যদি আপনারা দেখেন, পুরোনো দিনের ছবি, তাহলে ওই গানটা শুনবেন, শ্যামলদাকেও দেখতে পাবেন বাউলের বেশে। আর পরিচালক তো অবশ্যই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, খুবই ভালোবাসতেন শ্যামলদাকে, আর সলিদাকেও ভালোবাসতেন শ্যামলদাকে। শ্যামলদা আর সলিদার খুব প্রিয় গায়ক ছিলেন। যাকে সেসব কথা, ইন্দ্রনীল তো শ্যামলদা চলে যাওয়ার পরে আমি ইন্দ্রনীলের গানগুলো শুনতাম, কারণ ইন্দ্রনীল খুব শ্যামলদার গানগুলো গাইত। আর আমি সেই মনে পড়ে যেত, সেই অল্প বয়সে 59 এর আগে, 1959-এর আগে, 2-4 বছর আগে, ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গুনগুন করে গাইতাম, কী নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আরও কত গান, আরও অনেক গান, শ্যামলদার অনেক গান আমি গেয়েছি। তার সঙ্গে আবার গণসঙ্গীতেরও গান গেয়েছি। সে গান তো গণনাট্য সঙ্গের গান, হেই সামালো হেই সামালো, হেই সামালো হেই সামালো, সে তো বাচ্চাবেলায় হেই সামালো করতাম। আর এর জন্যই তো সলিলদা আমাকে পাঠালেন অভিনয় করাতে। অভিনয় করার তো মেন সূত্রটাই সলিলদা। সেসব আমি আলাদা জায়গায় বলেছি স্মৃতিতে, কিন্তু এখানে আমি এই ইন্দ্রনীলের সম্পর্কে একটু বলি। সেটা কী সুন্দর গাইতো, কিন্তু এখন ওই আমাদের পাড়ার ছোটো বোনটি বলবো, আমি অনেক ছোট আমার থেকে, মমতা ব্যানার্জি, তার এই কথা কার সুর কী দিয়েছে আমি জানি না, কিন্তু কীগুলো গেয়ে কী করছে না, তিনি শুধু ওইখান ফাংশানে গাইছেন, মানুষের মধ্যে গাইছেন না। আর সেই কয়েকটা গান কী গলা করে ফেলেছেন, একদম নষ্ট করে ফেলেছেন। এখন তো আমার মনে হয় যে ভূতে যা যা দিল বড়ের এই শর্ট লেখে যাকে নতুন করেছে, সেইখানে ওনাকে পাঠিয়ে দেওয়া উচিত। আবার ভূতের রাজার ওখানে কিছুদিন ডিনার করুক, তারপরে গান করবেন উনি, ওনার যে আগেকার গান, সেই গানগুলো করবেন। সেই গান যে শহীদুল্লাহ, সেই গান শহীদুল্লাহর লেখা, সেই গান ভালো আছো ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এইসব গান খুব সুন্দর গাইতেন। কী পরে এই রাজনীতিতে এসছেন, আবার শুনছি অন্য সব কথা, ফিনান্সিয়াল ব্যাপার ট্যাপার, আরও অনেক কিছু, সে নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ আমি তো শ্যামলদাকে দেখেছি, তারপর ওকে গান শুনেছি। আর একজন ওই যে কি আমাদের নাম, ভালো গায়, খুব ভালো গায়, নচিকেতা তো সুভাষদা, আমি দেখেছি সুভাষদার হাত ধরে স্টেজে উঠেছিল নচিকেতা। সেই নচিকেতা খুব ভালো গায়, এখনও খুব ভালো গায়। নবনীত এই গায়ক হিসেবে তো তার জুড়ি মেরা ভার, কিন্তু কী হয়ে গেছে, সেই তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি হলো না, কী সব বললে, ওইরকমই গান টান গাইছিল মমতারকে নিয়ে। মমতা আমাদের পাড়ার ছোটো পড়ার মতো ঠিক আছে, কিন্তু এই 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 চাটুকারিটা আমার খুব খারাপ লেগেছে। একটা এত গুণী শিল্পী, এরা কেন চাটুকারিতা করবে? আমি টালিগঞ্জের কথাও তো বলছি, সবাই গুণী শিল্পী, তারা কেন এত চাটুকারিতা করবে? ঠিক চান্স পাবে, মানুষ তাদের চাইবে, কোনো চাটুকারিতার করে। যদি আপনি শ্রেষ্ঠ অভিনেতা, মানুষ তাদের চাইবে। অনিল চ্যাটার্জি কি চাটুকারিতা করে উঠেছে নাকি? অনিল চ্যাটার্জির ছবি, আর অনিলদা তো আমার পাশের বাড়িতে চিরদিন আসছেন, সে তো আলাদা গল্প, সেসব আমি গল্প বলবো। অনিলদার কথা, অনিলদা আমার দাদার বন্ধু ছিলেন, গণনাট্য সঙ্গেও ছিলেন, একদমই গণনাট্য সঙ্গে প্রথম থেকেই অনিলদা ছিলেন, বোম্বে থেকে এসেছিলেন, অনিলদা এসে থাকতেন, সেই অনিলদার কথা তো আমি বলবো। কিন্তু এই এদের কথা আমি বলছি, এরা কী করছেন, কেন করছেন আমি বুঝতে পারছি না। এত গুণী শিল্পী এরা রাজনীতির বাবদ কেন এরা? আর আমি এই মমতা ব্যানার্জির কথা বলছি, উনি গান ভালোবাসেন, অভিনয় ভালোবাসেন, সব ভালো, কিন্তু নিজে কেন করতে গিয়ে যাচ্ছে না? যদি করে থাকেনও, তাহলে কী বেসুর গাইছেন কেন? আর
কি বলবো মানে কিছুই আমার মানে খারাপ লাগছে। আর এই ছেলেটি তো এখন সব নানা রকম বাইরে সব, আমি সোশ্যাল মিডিয়া সব কিছু সত্যি বলে মনে করি না। আমি খুব অথেন্টিক কোনো সোশ্যাল মিডিয়া যেমন এবিপি আনন্দ যদি দিয়ে থাকে তখন শুনে বুঝি হ্যাঁ ইট ইজ কনফার্মড। আর কোনোটা কনফার্ম বলে আমি মনে করি না, কারণ এরা এত সব পয়সা পায় ইউটিউবে, তার জন্য নানা রকম লেখে। যাই হোক, ছাড়ছি। আবার আসি ওসব কথায় নয়, শ্যামলদার কথায়। শ্যামলদা মাঝে মাঝেই আমাদের পাড়ায় ফাংশন করতেন। সেই সময় 50-এর দশকে পাড়ায় ব্যান্ডেল বেজে ফাংশন হতো। এই পূর্ণ সিনেমার পাশে গলিতে বলরাম বসু ঘাট রোড আর কেদার বসুর ওই লেনের সংযোগস্থলে প্যান্ডেল বেঁধে ফাংশন হতো। এই চরডাঙ্গা ক্লাবের কালী পুজো উপলক্ষে ফাংশনটা হতো। এরা দু ধরনের ফাংশন করতেন। একটা ধ্রুপদী সঙ্গীতের ফাংশন, সেটাও খুব হাইফাই ফাংশন ছিল। আর একটা ফাংশন করতেন এই আধুনিক গানের ফাংশন। সেখানে ওরা এই রিসেন্টলি, আমি লাস্ট যতদিন পর্যন্ত আমার পা ঠিক ছিল, শরীর ঠিক ছিল, আমি গিয়েছিলাম এই শ্রেয়া ঘোষালের ফাংশন শুনতে। শ্রেয়া ঘোষালের নাইট একটা পুরো রাত ধরে গান হয়েছিল। কিছু গায়ক ছিলেন, গায়িকা ছিলেন, আর ছিলেন শ্রেয়া ঘোষালের গান আমার খুব প্রিয় ছিল। এবং শ্রেয়া ঘোষাল তখন অত্যন্ত নামকরা গায়িকা ছিলেন, একদম ইয়ং তখন, এত বয়স হয়নি তখনও। তা সেই বলছি, শ্যামলদা আমাদের পাড়াতে আসতেন, গান গাইতেন। তখন শ্যামলদার গানগুলো ছিল রোম্যান্টিক, আর যখন ওই গণনাট্য সঙ্গে গান গাইতেন তখন ছিল গণসঙ্গীত। সেই হেই শ্যামালো রক্তে বোনা ধান গো, সেই গান। আবার সেই গান সেদিনের সোনা ভরা সন্ধ্যা, এইরকম গান, সেটাও তো একটি মাভাবী রাত মিলে। আজকের ভবানীপুর আর 50-এর দশক, গত শতাব্দীর 50-এর দশকের ভবানীপুর তো এক হতে পারে না। বিশেষ করে আমাদের পাড়া, ভবানীপুরের যে পাড়া সম্পর্কে আমি এখন আলাদাভাবে বলছি, সেই পাড়া এখন মাল্টি স্টোরিদের ভিড়ে হারিয়ে গেছে। এখন কেদার বসু লেনটা অবশ্য একটা দিক উন্মত্ত আছে, বলা যায় সব জায়গায় কেদার বসু লেন রয়েছে। কেদার বসু লেন একটা গলি, কিন্তু কেদার বসু লেনের যে চওড়া রাস্তাটা, জায়গাটা ছিল বলরাম বসু ঘাট রোডের সন্ধ্যস্থলে, সেখানে এই কালী পুজোর সময় ফাংশান হতো। হয়তো এখনও হয়, আমি জানি না, কিন্তু সেই ফাংশান তো আর শুনতে পাই না আমরা। সেই ফাংশান আজ মনে হয় এত চাঁদা পায় না ওই ফাংশান করার মতো ক্ষমতা ওরা রাখে। তবে ফাংশান হয়তো হয়, তবে সেই ফাংশান একদমই লোকাল, বাইরে থেকে শিল্পী আনা, বম্বে থেকে শিল্পী আনা। আর ধ্রুপদী শিল্পীর কথা তো নিশ্চয় আলাদা করে বলবো। সেই আমার বন্ধু, খুবই গভীরভাবে ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল একটা সময়। সেই বন্ধুর কথাও বলবো। কে জানেন, একটা সময় বিজেপির হয়ে দাঁড়িয়েছিল আমাদের বাপ্পি লাহিড়ী। আমি অন্তত ওকে বাপ্পি লাহিড়ী হিসেবে চিনি। ও আমার থেকে অনেকটা ছোট ছিল, আর আমাদের দেশের লোকের ছেলে। দেশের লোক মানে ওই ওপার বাংলার দাদার বন্ধু ছিল সেই ছেলে। দাদার বন্ধু মানে আমি বলছি অপরেশ লাহিড়ী। আর আমাদের ফ্যামিলির সঙ্গে তার একটা আত্মীয়তা সূত্র ছিল। সেই অপরেশ লাহিড়ীর ছেলে বাপ্পি লাহিড়ী। আমরা ওকে বাপ্পি জানতাম না, বাপিই জানতাম। বাপি বেশ মোটা সোটা ছিল ছোটোবেলা থেকে, আমাদের বাড়িতে প্রায় মাঝে মধ্যে আসতো বাপি। কি সেই বাপি একটা সময় চরডাঙ্গা ক্লাবে শান্তাপ্রসাদের ছাত্র ছিল। সেখানে আমাদের চরডাঙ্গা ক্লাবের ফাংশানে, বিশাল ফাংশান, সেখানে কিন্তু সব বড় বড় আর্টিস্ট এসেছিল। সেইখানে তবলার লহরা করেছিল। তবলার লহরার জন্যই বাপি ছিল বিখ্যাত। সেসব কথা এখানে বলে তো লাভ নেই। আমি আবার বলছি, সেই লেভেলের গাইয়ে তো অবশ্যই নয় যেসব ফাংশন আমি শুনেছি। তবুও এই ইন্দ্রনীল
ছিল খুব পপুলার গায়ক। আর নচিকেতা তো নিশ্চয়ই এখনও পপুলার গায়ক, লেখক সবই, কিন্তু শৈল চৌধুরীর কাছাকাছি আসে না, এটাও ঠিক। পরে অবশ্য সুমন চট্টোপাধ্যায় সম্পর্কে বলবো। হরিশ পার্কের উল্টো দিকে থাকতো সুমন চট্টোপাধ্যায়, আরে আমাদের গানওয়ালার সম্পর্কে বলবো। তার সম্পর্কেও আমার বলতে গেলে বিরক্তি ধরে গেছে। অবশ্য আমি তার ফ্যান ছিলাম, কিন্তু সরাসরি আমার সঙ্গে তার যোগাযোগ হয়নি। তবে সলিলদাকে নাকি উনি কারোর সময় তালিম দিয়ে ফেলেছিলেন, সেটা গল্প আমি শুনলাম, অবাক হলাম। তিনি নাকি তর্ক করতেন, সেসব শুনে তো একটু হাসি পায় আমার। যাকে ও গাইড খুব ভালো, লিখতেও খুব ভালো। হ্যাঁ, বিশেষ করে ওর তো দুটো গান আমি বলবো, একটা হচ্ছে বর্ষা ঠাকুর আর একটা হচ্ছে তোমাকে চাই। সে তো সাংঘাতিকভাবে পপুলার হয়েছে, সে তো নিশ্চয়ই স্বীকার করে নিতে হবে। কিন্তু তা সত্ত্বেও সলিলার সঙ্গে নাকি তর্ক করেছেন, সব গল্প কথা আমি শুনছিলাম। 100 বছর হয়ে গেছে সলিলার, তো সেই সময় মাঝে মধ্যেই আমি টিভিতে বসে বসে, মোবাইলে বসে বসে সব চ্যানেলগুলোতে শুনতাম সলিলদার সম্পর্কে কথাবার্তাগুলো। তখন বলতো যে সলিলদার নাকি সুরে গণ্ডগোল ছিল, কোথায় একটা কী ছিল, সেই একটু সব বাজে কথা, এগুলো সব বাজে কথা, একদমই বাজে কথা। সলিলার সঙ্গে হয়তো ওর আলাপ ছিল, থাকতেই পারে, কারণ সলিলদা তো অনেক সময়, বেশিরভাগ সময় কলকাতায় আসতেন, থাকতেন। আমি ওনার বাড়িতে, কসবার বাড়িতে গিয়েছি। কসবায় একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। তারপরে কোথায় দিন তাকে, অনেকে বলেন যে উনি আলাদা থাকতেন অন্য জায়গায়, ওই বিশাপলিফা রোড বা ওই সব সাইডে। সেসব সাইডে আমি যখন গিয়ে আমি ওর বাড়িতে যে দাদার সঙ্গে আমি গিয়েছি। আবার অনেক পরে, তখন আমি বড় হয়ে গেছি, সলিলদার কাছে গিয়েছিলাম কি একটা ফাংশনের ব্যাপারে, আমাদের কলেজের, না তার কলেজের ফাংশানে মনে হয় সোশ্যালের ব্যাপারে ছেলেরা বলেছিল কিছু আর্টিস্ট দরকার, সেই জন্য গিয়েছিল ওনার কাছ থেকে চিঠি আনতে। তা সেই সময় গিয়েছিলাম, সেই সলিলদার ওখানে গিয়ে দেখলাম গানের ওখানেও, সে গানের আসরেই বসেছে, তিনি বোম্বে থেকে এসে গান গাইছে। তা অতএব ওই যে আলটো বা আলপট টপকা যেসব বলেছে, ওই গানওয়ালার ফ্যানেরা আমি জানি না, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। কারণ আমি একদমই মনে করি না যে ঝগড়া করেছে বা সলিলদা মেনে নিয়েছে। কারণ তো সলিলদার ছিল সুরের জাদুকর, তার সুর অন্য, সে জাদুকর। গানওয়ালা গান গায় ভালো, অবশ্যই আমি তার ফ্যান ছিলাম, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে এই সব কথা সে বলবেন। গল্প কথা, 100 বছর হয়ে গেছে, কে তার প্রতিবাদ করবে? আর তার মেয়েটা তো এখন বড় হয়েছে, তখন তো ছোটই ছিল যে সময় কথা বলছেন এই গানওয়ালা। যাক, আবার চলে আসি আমাদের এই ইন্দ্রনীল ক্ষেত্রে। ইন্দ্রনীল এত বড় কিছু বড় আর্টিস্ট নয়, কিন্তু এই ছোটো বোনটি, আমার পাড়ার ছোটো বোনটির সঙ্গে কেন গাইতে গেলে না, কেনই বা এইসব ফাংশান ছাড়া আর কিছু করতেই নি না। এই আমি শুনছি যে শ্মশানের কাছে ফাংশান করছে। আরে পাড়ায় ফাংশান করো, পাড়াতেই তো ফাংশান চাই, পাড়ার লোকেরাই তো চিনবে তোমাকে, সবচেয়ে বড় চেনে সবাই তোমাকে, তোমার গান শুনতে চায় সবাই, সেই চেষ্টা করো। কিন্তু তা তো করলে না। এখন বললাম তো, ওই ভূতের রাজা দিল বর, যে সল্টলেকে যে এটা করেছে আমাদের রেস্টুরেন্টটা, সেটা কয়েকদিন ডিনার করো, ডিনার করে ভূতের রাজার বর পেয়ে গলাটাকে ঠিক করো। চন্দ্রিলের মতো বাগ্মী একজন তার্কিক লেখক, বুদ্ধিজীবী, গায়ক, কি বলা যায়, ভার্সেটাইল, প্রতিভার অধিকারী এই চন্দিল ভট্টাচার্য। তার গান চন্দ্রবিন্দুতে শুনেছি, তারই লেখা গান, সব কিছু শুনেছি। তার ট্যালেন্ট সম্পর্কে কিচ্ছু বলার নেই। তবে মাঝে মধ্যে ডিবেটিংয়ে এসে ও যা বলে, তাতে কিছু মাঝে মাঝে বুঝতে পারি যে কেন বলে। এরকমই একটা কোথায় বলেছিল কোনো একটা জায়গায় যে ওল্ড ইজ গোল্ড কথাটাই, মানে এইরকমই বোঝাতে চেয়েছিল যে ওল্ড ইজ গোল্ড কথাটা একদমই বাজে কথা। আমি দেখেছিলাম ডিবেটিংয়ে বেশি বলা হয়েছিল, কোথায় ওল্ড ইজ গোল্ড কথা বাজে কথা, কারণ দিন পাল্টে গেছে, ওল্ড ইজ গোল্ড বলা উচিত নয়, এখন অন্য দিন এসে গেছে।
এই হেমন্তর একটা গান শুনে আপনি যদি বলেন যে ওরে বাবা, গানটা নতুন যারা গেয়েছে, এই বন্দে মাতারাম যে গেয়েছে সে হেমন্ত যদি গাইতো বা বন্দে মাতারাম আগে যে গান গাইছিল তার মতো হয়নি, কীরকম যেন আমার পছন্দ হয়নি। তাহলে সন্দীপের মতে এটা বাঙালিদের অভ্যেস যে এই পুরনো কিছু ধরে রাখা। আরে 34 বছর রাজত্ব করেছে বলে আর 15 বছর রাজত্ব করেছে বলে এই রাজনীতির অঙ্গনে তো ওটা বিচার করলে চলবে না রে বাবা। অতীতের গান যদি হেমন্ত মুখার্জির যে গান আমরা শুনেছি এবং স্তোস্ত যেটা তিনি করেছেন এই সন্ন্যাসী রাজাতে, সেটা আমি শুনেছি। সেটা কজন পারে এখন বলুন তো, ওই গলায় ওই গানে। কিন্তু চন্দ্রিল ভট্টাচার্য বলেছেন তাহলে আমি তাকে আমি কী করবো, তার মতো আর প্রতিভাবান লোক তো খুব কম আছে এবং তার মতো গানের ব্যাপারেও তার লেখার ব্যাপারেও কিচ্ছু বলার নেই, কোনো কিচ্ছু বলার নেই। কিন্তু তবুও আমার যেটা মনে হচ্ছে এখনকার দিনে যে যারা গাইছেন তারা কী সুযোগ পাচ্ছেন আর কীভাবে গাইছেন সেটা দেখতে হবে। আর ডলবি ডিজিটালের যুগে গান আর অতীতের গান, HMVর গানগুলো আর তার আগে সেই রেকর্ডের গানগুলো চিন্তা করুন দেখি কী তফাৎ। সেই সময় গায়িকাকে কীভাবে এক্সাক্ট করতে হতো, সেখানে সুরকারকেই বা কীভাবে এক্সাক্ট করতে হতো সেটাও তো ভাবতে হবে। সেটা ভেবে গানটা বিচার করতে হবে। আমি যদি বলি কানন দেবের আমি বনফুল গো, আর আমি তার সঙ্গে যদি লগ্নজিতার গান বসন্ত এসে গেছে, সে গানটা বিচার করতে যাই কি এক হবে? হবে না কোনো দিনই। আজকের না, কিন্তু তবু তো আমার এখনও মনে হয় যে পুরনো গান যেগুলো হয়েছে সেগুলো তো গোল্ডই ছিল। ওল্ড ইজ গোল্ড তো বলতেই হবে, কারণ কী পরিবেশে তারা গানটি গেয়েছে। অভিনয়ের ক্ষেত্রেও তাই হয়, কী পরিবেশে উত্তম কুমার অভিনয় করেছেন, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন, তুলসী চক্রবর্তী অভিনয় করেছেন সেই অতীতে। সেই অতীতের কথা আমি বলছি, ৭৭ ভাই। সেটা তো আজকের দিনে তো ডাবিং করে একদম সাংঘাতিক। আর সাউন্ডের তো মানে অ্যাডভান্সমেন্টটা সাংঘাতিক হয়েছে, সেটা তো ভাবতে হবে, সেগুলো নিয়ে তো ভাবতে হবে। নাকি শুধু বলে দিলেই হবে না না ওল্ড ইজ গোল্ড, বাঙালি সেই পুরনো রাজনীতি থেকে হবে না। 34 বছরের আর 15 বছর থেকে তো হবে না রাজনীতি ক্ষেত্রে। হ্যাঁ, বাঙালিরা বলতেই পারেন আপনি, চন্দিল যা বলছে বাঙালি স্থিতি জাতীয় বিশ্বাসী ছিল বা এতদিন তো ছিলই, মনে হচ্ছে এখনও থাকবে হয়তো। কিন্তু অন্য দিক থেকে বাঙালি অতীতে যা ছিল সেটা তো স্বীকার করে নিতে হবে। আমি যদি বলি জগদীশ বোসকে স্বীকার করবো না, জগদীশ বোসকে স্বীকার করবো না, কিন্তু আমি বেতার তরঙ্গ স্বীকার করবো, তা তো হয় না, তাই নয় কি?